করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার ফুসফুসে হালকা সংক্রমণ, সিটি স্ক্যানের ফল হাতে পেয়ে জানালেন চিকিৎসক। বাসাতেই রাখা হবে পর্যবেক্ষণে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি অত্যন্ত মিনিমাম। মাঝরাতেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন করোনা রোগীরা। লকডাউনে ঢিলেঢালা ভাব চললে কমবে না সংক্রমণ ও মৃত্যু। সুফল পেতে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মানার তাগিদ। লকডাউন বললেই বাসায় থেকে যাবে না, এটা একটা প্রশাসনিক উদ্যোগ নিয়ে এটাকে এনফোর্স করতে হবে। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের 5 দেশে যেতে কাল থেকে বিশেষ ফ্লাইট শুরু। প্রতি সপ্তাহে 100 থেকে 120টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠক। ভোরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে খুব হালকা মাত্রার সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানোর পর এ তথ্য জানানো হয়। 1 বছর 20 দিন পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ পরীক্ষার জন্য বৃহস্পতিবার রাত 9টার পর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর শুরু হয় পরীক্ষা। সিটি স্ক্যান শেষে রাত 11:15টায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরে আসেন তিনি। চিকিৎসকরা জানান, স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার ফুসফুসে করোনার সংক্রমণ খুবই সামান্য। HRCT যেটাকে বলা হয়, মানে হাই রেজুলেশন সিটি চেস্ট বলা হয়, সেই চেস্ট সিটি করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যে এটি অত্যন্ত মিনিমাম। স্ক্যান রিপোর্ট ভালো হওয়ায় আপাতত বাসায় থেকেই চেয়ারপারসনের চিকিৎসা চলবে বলে জানান ডাক্তার জাহিদ। যে চিকিৎসা দেওয়া প্রয়োজন, এখন চিকিৎসকদের সাথে আলোচনা হবে। আলোচনা পরবর্তীতে ওনার যদি কোনো ওষুধপত্র এখানে যোগ করতে হয় তাহলে সেটা করা হবে। সংখ্যামুক্ত বলার সময় আসে নাই, আপনাকে সংখ্যামুক্ত বলার সময় হচ্ছে 12 থেকে 14 দিন পরে। এর আগে দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ব্রিফিং করে জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক এবং রক্ত পরীক্ষার রিপোর্টও ভালো। এ মাসের 10 তারিখ বেগম জিয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মাঝরাতেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন করোনা রোগীরা। লকডাউনে রোগীর সংখ্যা কমেছে হাসপাতালগুলোতে। মৃত্যুহার ও সংক্রমণ বাড়লেও রাতে করোনা রোগীর তথ্যই মেলছে না কোনো কোনো হাসপাতালে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাত 2টা, শুনশান নীরবতা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ। মোটরসাইকেলে এক ব্যক্তি এলেন করোনায় আক্রান্ত এক স্বজনের খোঁজে, কিন্তু তথ্য না দিতে পেরে আনসার সদস্যরা তাকে দেখিয়ে দিয়ে বললেন ঢাকা মেডিকেলে করোনা ইউনিট যেতে হবে মাজার গেট দিয়ে। তবে মাজার গেট রাতে দেখা গেল তালাবদ্ধ। গেটে ঝাঁকি দিলে এগিয়ে আসলেন একজন আনসার সদস্য। তিনি জানান, গত 5 দিনে রাতে আসেননি কোনো রোগী। করোনা রোগী বলে বেশিরভাগ এটা দিয়ে আসবে নাকি? এটা দিতে যায়, হ্যাঁ এটা দিতে আপনি 14 তলায় চলে যায়। হ্যাঁ 14 জেলা, হ্যাঁ তাই না? হ্যাঁ। আপনি রাতের বেলা কোনো পেশেন্ট দেখেন না? আমি দেখলাম না, আসেন একটু। ডিএমসির করোনা ইউনিট থেকে সময় সংবাদ এবার কুর্মিটলা হসপিটালে। রাত তখন 2:40। হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে পরপর আসেন 70 2জন রোগী। স্বজনরা জানান আশঙ্কার কথা। আগে থেকে শ্বাসকষ্ট ছিল 7-8 বছর আগ থেকে, কিন্তু 10-15 দিন থেকে গায়ে জ্বর আর শ্বাসকষ্ট বেশি হয়েছে, মানে অক্সিজেন ছাড়া থাকতে পারে না আর কি। পরে অ্যান্টিবায়োটিক স্টার্ট করছি, পরে কাঁপুনি দিয়ে জ্বরটা কমছে, কিন্তু ওনার কাশিটা রয়ে গেছে। স্যাচুরেশন আজকে রাতে একবারই কমে গেছিল, মানে 83, 82। এটা ভেরি অ্যালার্মিং, এই জন্য নিয়ে আসছি বাসায়। রাতেও এ হাসপাতালে রোগীর সাথে স্বজনদের চাপ থাকে অনেক বেশি। তবে লকডাউনে রোগীর সংখ্যা কমেছে বলে জানান চিকিৎসক। যাতায়াতের সমস্যার কারণে পেশেন্টের ফ্লো একটু কম, আর অন্য দিক থেকে চিন্তা করলে আমাদের এখানে সিট সংখ্যা অনেক কম, তো সেই দিকেও চিন্তা বিবেচনা করলে পেশেন্ট ফ্লো একটু কমে আসে। এ হাসপাতালে রোগী ভর্তি হলেও সংখ্যা কম থাকায় প্রয়োজনেও আইসিইউর অনিশ্চিত বলে জানান কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে আইসিইউ শয্যা বাড়ানোর পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার দ্বিতীয় ধাপে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কার্যকরভাবে করোনা মোকাবেলায় উপজেলা পর্যায়ে আইসিইউ সুবিধা নিশ্চিত করার পরামর্শ সংশ্লিষ্টদের।
আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজশাহী বিভাগের 4টি হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে 41টি, আর পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় কোনো আইসিইউ শয্যা নাই। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 13টি, মোহাম্মদ আলী হাসপাতালে 8টি, TMSS হাসপাতালে 10টি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা মাত্র 10টি। সীমিত সংখ্যক আইসিইউ সুবিধা থাকায় করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এখানে আইসিইউ সাপোর্ট একটু বেশি লাগতেছে, তবে আমাদের এখানে 10টা দিয়ে আমরা ম্যানেজ করতেছি, আমরা চেষ্টা করতেছি কাটিয়ে উঠতে, তবে আইসিইউ বেশি থাকলে অবশ্যই ভালো হতো। এ অবস্থায় রাজশাহী ও বগুড়ায় শয্যা সংখ্যা বাড়ানো সহ প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ সুবিধার পরিকল্পনার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে 10টা, বগুড়াতে 10টা, মোহাম্মদ আলী হসপিটালে 10টা, প্রত্যেকটা জেলা হসপিটালে 5টা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এইটুকু যদি আমরা করতে পারি সেটা আমরা ম্যানেজ করতে পারবো। আর পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর তাগিদ দেন ডেপুটি সিভিল সার্জন। দ্রুত রেডি করা সম্ভব হয়, যে চালু করা সম্ভব হয়, তাহলে আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কিন্তু ওটাকে আমরা স্ট্রংলি এস্টাবলিশ করতে পারতাম। ভুক্তভোগীদের অভিযোগ, আইসিইউ শয্যা পেতে রোগী ও তার স্বজনদের পদে পদে নানা হয়রানির শিকার হতে হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। করোনা আক্রান্ত 71 বছর বয়সী অভিনেত্রী সাবেক সংসদ সদস্য সারাহ কবরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কবরীকে গতকাল বিকেলে 4টায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানান চিকিৎসকরা। পাশাপাশি তার শারীরিক দুর্বলতাও রয়েছে। গত 5 এপ্রিল করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরপরই রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 8 এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় তাকে। লকডাউনে ঢিলেঢালাভাবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অন্তরায় মানছেন বিশেষজ্ঞরা। তাদের মতে করোনায় মৃত্যুহার নিয়ন্ত্রণে থাকলেই কেবল কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি পুষিয়ে যাবে। মাছ ছিল, ওই যে মাছের পানি লাগে নষ্ট হয়ে গেছে। লকডাউন হচ্ছে না কি আছে, কি জরুরি প্রয়োজন উনি নিজেও জানে না যে কোথায় যাচ্ছে। আমার ড্রাইভিং লাইসেন্সও নাই, কিন্তু এখন আমাদের তো না বেরোয় উপায় নাই। আপনার অনুমতির কাগজ নেই? অনুমতির কাগজ কে দেবে সেটাই জানেন না আপনি। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 10,000। দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন 6,000-এর বেশি। চলছে সর্বাত্মক লকডাউন, তবু নানা অজুহাতে কিংবা মুভমেন্ট পাস নিয়ে বের হচ্ছে মানুষ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে যেন দ্বিগুণ হয়েছে যান চলাচল। আবার সকালের চেয়ে বিকেল হলে বাড়ে আনাগোনাও। অথচ ঠিক 1 বছর আগে এর চেয়ে কম সংক্রমণ মাথায় নিয়েও আরও কড়া লকডাউন দেখেছে বাংলাদেশ। এবছরের লকডাউন আসলে কোনো রকমই মানুষ মানতে নারাজ। সব কারখানা, মিল সব খোলা, সেক্ষেত্রে মানুষ আসলে ঘরে থাকতে চায় না। এবারের লকডাউনে মনে হচ্ছে রাস্তাঘাটে মানুষ অনেক বেশি। গতবার সেনাবাহিনী ছিল, অনেক কিছুটা কন্ট্রোল করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সেই লকডাউনে বাংলাদেশের সংক্রমণের হার প্রায় 77% নিয়ন্ত্রণে এসেছিল। তবে প্রথম 2 দিনের এই চিত্র দেখে বিশেষজ্ঞরাই বলছেন, এভাবে চলতে থাকলে সংক্রমণ কিছুটা কমলেও কাঙ্ক্ষিত সুফল পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে আরও কঠোরভাবে। মানুষ তো বললেই লকডাউন বললেই বাসায় থেকে যাবে না। এটা একটা প্রশাসনিক উদ্যোগ নিয়ে এটাকে এনফোর্স করতে হবে। তো ওই জায়গাগুলোতে দুর্বলতা আছে। এরকম পোরাস লকডাউন দিয়ে সব চালু থাকে, অনেক বেশি জিনিস চালু থাকে, মানুষকে আমরা মানাতে ব্যর্থ হই, এটা ব্যর্থতা। কিন্তু তাইলে লকডাউনের পুরো এফেক্ট পাবো না, মানুষ ওভাবে অক্সিজেন না পেয়েই মারা যাবে, এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। প্রয়োজনে লকডাউনের সময় আরও বাড়ানোর পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে কর্মহীন ও ঘরবন্দি মানুষের দুয়ারে বিনামূল্যে কাঁচা বাজার পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড। প্রতিদিন 500 নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে সেবা পাচ্ছেন। বাজারে জনসমাগম কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির। শাকির আহমেদের রিপোর্ট।
করোনার ভয়াবহতা ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন নিম্ন আয়ের অনেক মানুষ। এসব কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের দুয়ারে বিনামূল্যে ৮ থেকে ১০ ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড। সংকটে দুস্থদের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে এই কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করেছেন একদল তরুণ স্বেচ্ছাসেবকও। এই দুর্যোগে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় আমাদের এই বিনামূল্যে সবজি বিতরণের মধ্য দিয়ে। তরুণরা যারা আছি আমরা মানুষের ডোরে ডোরে যে সামাজিক সেবা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অতিমারির কালে যখন বন্ধ আয়ের উৎস, সংক্রমণ মুক্ত থাকার আশায় ঘরে থাকার সময়টাতে হাতের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে আনন্দিত নিম্ন আয়ের মানুষ। এই কার্যক্রমের পরিধি বাড়ানোর দাবি তাদের। বাজারে যাওয়া অনেক অসুবিধা, এই সময় এই উদ্যোগটা ভালো হয়েছে। বাজারে যাইতে লাগে না, ঘরে বসে পাইতাছি। কেউ আর বাইরে গিয়ে আনতে হচ্ছে না, আর করোনা আক্রান্ত তেমন হচ্ছে না। আমরা চাই সবাই যদি এই উপকারটা পায় তাহলে সবাই খুব স্বস্তিতে থাকবে। লকডাউনে নিম্ন আয়ের মানুষের দুর্দশা লাঘব ও বাজারে জনসমাগম কমাতেই এ উদ্যোগ, জানান স্থানীয় জনপ্রতিনিধি। মানুষ যখন বাজারে যায়, বাজারে গিয়ে হচ্ছে সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য মানুষ যেন বাজার না যাওয়া লাগে, তার জন্য মৌলিক যেমন আমার এখানে 7 থেকে 8 আইটেমের তরকারি রয়েছে, এগুলো আমরা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছি। লকডাউন চলাকালীন প্রতিদিনই নির্দিষ্ট স্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে এসব পণ্য সংগ্রহ করতে পারবেন নিম্ন আয়ের মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের কারণে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য কাল থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এই 5টি দেশে প্রবাসী কর্মীদের পরিবহন করা হবে। গতকাল রাতে বিশেষ ফ্লাইট চালু সংক্রান্ত এক সভা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। প্রবাসী কর্মীদের কথা ভেবে সরকারের শীর্ষ মহলের অনুমতি সাপেক্ষে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়। লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের বিষয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় এই 5টি দেশে প্রতি সপ্তাহে 100 থেকে 120টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কারণে বিপাকে পড়েছেন সৌদি আরব থেকে দেশে ফিরতে চাওয়া প্রবাসীরা। বাংলাদেশে এক সপ্তাহ সর্বাত্মক লকডাউনের এ সময়ে দেশে যেতে যারা টিকিট সংগ্রহ করেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। 17 তারিখ থেকে বিশেষ ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত নেয় টিকিটের আশায় বিভিন্ন ট্রাভেলসে যোগাযোগ করছেন প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। হঠাৎই এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন সৌদি প্রবাসীরা। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে। দেশ থেকে এসে যাদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, ভিসা জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন তারাও। পাশাপাশি যারা জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান, তারাও বিভিন্ন ট্রাভেলস ঘুরে টিকিট না পেয়ে হতাশ। ঈদের আগে যাওয়ার জন্য নিয়ত করছি দেশে, ইনশাল্লাহ। এখন সব দোকানে দোকানে ঘুরতেছি, টিকিট পাইতেছি না। বিভিন্ন ট্রাভেলসে ঘুরতেছি টিকিটের জন্য, কিন্তু এখনো আমরা সুসংবাদ পাইনি। এজেন্সির মাধ্যমে এখনো আমরা পাইতেছি না যে টিকিট পাবো কিনা, এখনো সন্দেহে আছে। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের বিষয়ে বাংলাদেশের 17 তারিখ থেকে বিশেষ বিমানের বিষয়ে সিদ্ধান্ত নিলেও শিডিউল না পাওয়ায় টিকিট দেওয়া যাচ্ছে না বলে জানান ট্রাভেলস ব্যবসায়ীরা। প্রতিদিন অনেক কাস্টমার আসতেছে, কোনো টিকিট পাইতেছে না। এখন ঢাকা থেকে বলছে যে বিশেষ ফ্লাইট দিবে, ওইটা এখন কবে থেকে দিবে এটাও শিওর বলতে পারতেছি না। ভিসা জটিলতা এড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন দেশে থাকা প্রবাসীরা। অন্যথায় কর্মস্থলে ফেরা নিয়ে তাদের ভাগ্যে আবারও কালো মেঘের ঘনঘটা নেমে আসতে পারে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভোরের সময় আরও থাকছে। হঠাৎ গ্যাসের তীব্র সংকটে কমে গেছে গাজীপুরে শিল্প কারখানায় সুতা ও কাপড় উৎপাদনের সক্ষমতা। সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের, অভিযোগ কারখানা মালিকদের। লকডাউনের সুযোগে বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন পর্যন্ত ভালো আছেন, নেগেটিভ কোনো সিমটম দেখা যায়নি। লকডাউনকে কেন্দ্র করে এবং এর মধ্যে সত্যিকার অর্থে একটা ক্র্যাকডাউন হয়েছে। ক্র্যাকডাউনটা হচ্ছে ইতিমধ্যে এই সুযোগটা নিয়ে তারা বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা করছে, গ্রেপ্তার করছে, যে প্রায়
181 জনকে তারা ইতিমধ্যে গ্রেফতার করেছেন। আমরা আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে আমাদের এই সমস্ত নেতা কর্মীদের মুক্তি দিন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতেই জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ করছে। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। করোনা নিয়ে রাজনীতি সমীচীন নয় মন্তব্য করে বিএনপিকে অপপ্রচার বন্ধেরও আহ্বান জানান। 26শে মার্চ বিএনপির উস্কানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল তার 18 দিন পরে এসে বিএনপি গত মঙ্গলবার বলেছে 26শে মার্চের সহিংসতার ঘটনা পরিকল্পিত। এ তাণ্ডব লীলা বিএনপি ও তার দোসরদের পূর্ব পরিকল্পিত। বিএনপিকে নির্বাচনে ভোট দেয় না বলে তারা সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করছে। দেশে করোনায় সবশেষ একদিনে 94 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 10,081 জনে। এদিকে চলমান বিধিনিষেধের মধ্যে করোনার টিকা ও নমুনা পরীক্ষা কেন্দ্রে বেড়েছে চাপ। সকাল 9:30 রাজধানীর মুগ্ধ জেনারেল হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছেন কোভিড পরীক্ষা করতে আসা অর্ধশত মানুষ। তবে যিনি সিরিয়াল দিবেন তার দেখা নেই। পরীক্ষা করতে আসা মানুষের অভিযোগ, একে তো হাসপাতালের লোক দেরি করে এসেছে, তার উপর আবার তাদের সাথে খারাপ আচরণ করছে। সকাল 7:30 বাজে কল ফোন দিয়ে গিয়ে নিছি, আমারও বলছে 8:30 বাজে দিবে সিরিয়াল, আর এখন বলতেছে আমাদেরকে 12টার পর আসতে। এমনিতে শরীর অসুস্থ। আমাদের আগে ইনফর্ম করবে না যে আপনারা 12টার পরে এসে দাঁড়াবেন, এখন আবার 12টার পরে এসে দাঁড়াইতে হবে। সরকারি বন্ধের পরদিন হওয়া এদিন রাজধানীর বেশিরভাগ কোভিড পরীক্ষা কেন্দ্রেই ভিড় ছিল বেশি। তবে এর চেয়েও উপচে পড়া ভিড় ছিল করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কেন্দ্রগুলোতে। একটু সময় লাগলেও দ্বিতীয় ডোজ নিতে পেরে নিজেদের কিছুটা ঝুঁকিমুক্ত ভাবছেন তারা। আমার করোনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটা বড় কথা নাকি আমি বলবো যে টিকা নিলে এটা হবে ওইটা হবে, ওইটা বড় কথা? নিলাম, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এখন আমাদের আশা আছে যে ঝুঁকিমুক্ত। মাঝখান দিয়ে একদিন যে বন্ধ ছিল, একদিন বন্ধ থাকার কারণে আজকে চাপটা আর কি বেশি। এদিকে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আরও শনাক্ত হয়েছেন 4192 জন এবং মারা গিয়েছেন আরও 94 জন। এর মধ্য দিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 10,000 ছাড়ালো। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে দেখা যায় গত 10 দিন ধরে দেশে সরকারিভাবে সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিধি নিষেধ থাকায় এসব হাসপাতালে করোনায় আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। তাই তারা বলছেন, চলমান সর্বাত্মক লকডাউন যদি ভালোভাবে কার্যকর করা যায় তাহলে সপ্তাহ দুয়েকের মধ্যেই দেশে করোনায় আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা কিছুটা হলেও কমে আসতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা আতঙ্কে ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ঘরে মজুত রাখার হিড়িক পড়েছে। অগ্নি নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘরে অতিমাত্রায় অক্সিজেন সিলিন্ডার রাখা বিপজ্জনক। সেলিয়া সুলতানা রিপোর্ট। রাজধানীর মেডিকেল সরঞ্জামাদির বাজারে এখন অক্সিজেন সিলিন্ডারের চাহিদা ব্যাপক। প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে 12 থেকে 15,000-এ। এগুলোর ক্রেতা শুধু মেডিকেল সংশ্লিষ্ট নয়, নানা সংকটে করোনা সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগতভাবেও অনেকে মজুদ রাখছেন অক্সিজেন সিলিন্ডার। এতে চাহিদা বেড়েছে ব্যাপক। আগে একটা নিছি আর এখন দুটো নিলাম। হাসপাতালের চেয়ে ব্যক্তিগতভাবে মানুষ কিনতেছে বেশি। অনেকে কিনতে পারছে না, ব্যবহার করতে পারছে না হাসপাতালের সমস্যার কারণে। তবে চিকিৎসকরা বলছেন, রোগীর অক্সিজেন মাত্রা কমে গেলেই নিতে হবে হাসপাতালে। শুধুমাত্র ঘরে রেখে অক্সিজেন সেবা মৃত্যুর কারণও হতে পারে। বাসায় শুধু অক্সিজেন দিয়ে চিকিৎসা করলে হবে না, এর সাথে আমাদের আরও কিছু ওষুধের প্রয়োজন হয়। যেমন আমরা এই রোগীটাকে অ্যান্টিভাইরাল দিব কিনা, আমরা এই রোগীটাকে স্টেরয়েড দিব কিনা। অক্সিজেন রিফিল সেন্টারগুলোতে শুধুমাত্র ঢাকা বা ঢাকার আশেপাশে যেসব জেলা সদর হাসপাতাল রয়েছে তারাই ভিড় করছেন না, বরং ব্যক্তিগতভাবে যাদের অক্সিজেন সিলিন্ডার রয়েছে তারাও রিফিল করে যাচ্ছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন, বাসা বাড়িতে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলো যেন নিরাপদে রাখা হয়, নয়তো যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যখন একটা হিটের কাছাকাছি আসবে অথবা কোনো ইগনিশনের কাছে আসবে তখনই কিন্তু এটা বিভৎসতার রূপ পাবে। তবে এটা বিভৎসতার রূপ বেশি পাবে যেখানে দরজা জানালা বন্ধ, সেই জায়গাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার আগে রিফিল সেন্টারে সিলিন্ডারের কোনো লিকেজ পরীক্ষা ছাড়াও মেয়াদ উত্তীর্ণ কিনা তা পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেই ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক।
ভাড়া নেওয়া হয় কয়েক গুণ। বিধিনিষেধের আওতামুক্ত অফিস খোলা থাকলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েন অনেকেই। সময়ের ব্যবধান 24 ঘন্টা অর্থাৎ একদিন, আর এতেই যেন পাল্টে গেল দৃশ্যপট। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ার পয়েন্টগুলোতে যেমন বেড়েছে গাড়ি, তেমনি আভ্যন্তরীণ মূল সড়কগুলোতেও প্রথম দিনের থেকে গাড়ির জটলা ছিল অনেক বেশি। এ তো গেল যান্ত্রিক বাহনের আধিক্যের বিষয়। রাজধানীর যাত্রাবাড়ির এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই লকডাউনের মূল উদ্দেশ্য জনগণকে ঘরে রাখা। এক্ষেত্রে সংকট বাড়িয়েছে লকডাউনের আওতামুক্ত গার্মেন্টস সহ গুরুত্বপূর্ণ কিছু অফিস খোলা থাকায়। রিক্সাও যাইতেছে না, এটা রিক্সায় বলছে রিক্সা 600 টাকা, পায়ে হেঁটে যে করে আমার পৌঁছাতে আমার জীবিকার তাগিদে। কথা ছিল তো আপনাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে পরিবহন সুবিধা দিবে। হ্যাঁ, ওরকম আসলে কথা এখনো ফাইনাল কিছু হয়নি। এদিকে শত কঠোরতার মাঝেও অনৈতিকতার আশ্রয় নিতে দেখা গেছে ডাক বিভাগের সরকারি এই স্টাফ বাসকে। সরকারি কর্মী পরিবহনের ফাঁকে ভাড়ায় সাধারণ যাত্রী পরিবহন করে বাসটি। দুইটা রুটে আমাদের পরিবহন একটা, আমাদের দুইটা রুটে পরিবহন দুইটা প্রয়োজন, কর্তৃপক্ষ দেই দিচ্ছি করতে করতে এই অবস্থা। অন্যদিকে কঠোর ফাঁক ফোকর গলেও তুচ্ছ কারণ আবার নিছক কৌতূহল মেটাতেও অনেকেই দেখা গেছে ঘরের বাইরে। আপনার সঙ্গের যাত্রী কি হয়, তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায় বেড়াতে যাচ্ছে ফুপু বাড়ি। মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন? সাভার থেকে এখানে আসছে। কেন? যাত্রী নিয়ে আসছে। রাজধানীর প্রতিটি পয়েন্টে যে সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তার তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি। আবার যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না গাড়ি এবং আরোহীর তথ্য যাচাই বাছাইয়ের। আর এ সুযোগে তুচ্ছ প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কোনো প্রয়োজন ছাড়াই বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, এ ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিচ্ছি। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি র্যাব ও বিআরটি এর পক্ষ থেকেও মাঠে ছিল একাধিক টিম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খোলা বন্ধ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তহীনতায় লকডাউন শুরুর আগে গ্রাহকরা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ টাকা তুলেছেন। আর এ কারণেই এখন ব্যাংকে গ্রাহকের উপস্থিতি নেই বলে মনে করেন ব্যাংকাররা। হরিপদ সাহার রিপোর্ট। লকডাউনের আগে ব্যাংক খাতের শেষ কর্মদিবস মঙ্গলবার লেনদেনের সময় বিকাল ৩টা পর্যন্ত বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু দিনের শেষ দিকেই আরেক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায় সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে। তবে তার আগের কয়েকদিনে গ্রাহকদের টাকা তোলার চাপে নাকাল ব্যাংকাররা উপেক্ষিত হয় করোনা স্বাস্থ্যবিধি। যে কার্যালয়ে গ্রাহকদের দাঁড়ানোর জায়গা দেওয়া যাচ্ছিল না সেখানেই এখন ফাঁকা কাউন্টার কেন, সে প্রশ্নের উত্তরে কর্মকর্তারা বলেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লেনদেন হয়েছে শেষ কয়েকদিন। সাধারণ যেভাবে লেনদেন হয় ওই কয়েকদিন কয়েক গুণ টাকা এরা বেশি উত্তোলন হয়েছে, কয়েক গুণ গ্রাহক বেশি ছিল। যেহেতু বন্ধের কথাই ছিল, সবাই ক্যাশ ট্রানজ্যাকশন যেরকম করেছে কমার্শিয়াল ট্রানজ্যাকশনও ঠিক ওইভাবে তারা গত 2-3 দিনের আগে সেরে ফেলেছে। তো এই কারণেই হয়তো আজকে নগদ লেনদেন অথবা কমার্শিয়াল লেনদেন একটু কমই। লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্যাংকগুলোতে যে 2-1 গ্রাহকের দেখা মেলে তারাও এসেছেন নানা ভোগান্তি পেরিয়ে। পুরোপুরি কার্যকর হয়নি ব্যাংক কর্মীদের নিজস্ব পরিবহনে যাতায়াতের নির্দেশনাও। কোনো গাড়ি নাই, রিক্সা নাই, রিক্সা যাও একটা পাওয়া যায়, ওই পুলিশের রাস্তাতে আটকায় কাজ করে রিক্সা রেখে দেয়। এটা সবচেয়ে বড় ভোগান্তি। রাস্তায় রিক্সার সংখ্যা খুব কম, ভাড়াও বেশি, তারপরে একটা রিক্সা নিয়ে আসতে হয়েছে যেহেতু অফিস। শিল্প কারখানা, জরুরি সেবা ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান খোলা, তাই ব্যাংকের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত থাকা উচিত ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এই লকডাউনের বিষয়টি যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই বারবার ঘোষণা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ ছিল যে অন্তত লকডাউন শুরু হবার 4-5 দিন আগে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া, যাতে করে গ্রাহকরা তাদের কর্মপরিকল্পনা এবং ব্যাংকিং কার্যক্রমের ব্যাপারে এক ধরনের নিজস্ব পরিকল্পনা করে ফেলতে পারে। দেশের সিটি কর্পোরেশন এলাকায় প্রতি 2 কিলোমিটারে একটি ও জেলার প্রধান শাখা সপ্তাহে 5 দিন এবং উপজেলা পর্যায়ে একটি শাখা রবি, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা থাকছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিতে শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বন্দর এলাকার 10,000 পরিবারকে 15 দিনের চাল, ডাল, তেল এবং রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হচ্ছে। স্বাক্ষর ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
বন্দর রিপাবলিক ক্লাবের পুরো চত্বর জুড়ে নানা নিত্যপণ্যের বস্তা সাজানো। আবার সেই বস্তা খুলে ছোট ছোট ব্যাগে ঢুকানো হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু এবং লবণ। সাথে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী, ছোলা, মশলা এবং হাত ধোয়ার সাবান। লকডাউনে বিপর্যস্ত অসহায় মানুষকে সহায়তা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর বিভাগের এই আয়োজন। ৫,০০০ পরিবারকে সহায়তা দেওয়া শুরু করছি। আর এই খাদ্যগুলো আমরা মূলত গভীর রাতে বাড়িতে গিয়ে, আমাদের কাছে যেহেতু তালিকা আছে এবং অ্যাড্রেস আছে, তাদেরকে বাড়িতে গিয়ে পৌঁছে দিব। করোনা সংক্রমণের শুরুতে গত বছর চট্টগ্রামের ৫০,০০০-এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিল সিএমপি। এমনকি নানা সহযোগিতা দিয়ে মানবিক পুলিশের সুনামও পেয়েছিল। কিন্তু পরবর্তীতে ওসি প্রদীপ কাণ্ডে ইমেজ সংকটে পড়ে পুলিশ। তাই এই করোনা যুদ্ধে ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা। করোনাকালীন সময়ে আমরাই ফ্রন্ট লাইনে আছি, মানুষের সাথে আছি, রাস্তাঘাটে আছি। আমরা এই কাজটা আমাদের জন্য করা অনেক সহজ। মধ্যরাতে পুলিশের আরেকটি টিম অসহায় দুস্থ মানুষের বাসায় গিয়ে পৌঁছে দেবেন এসব খাদ্য সামগ্রী। পুলিশ কর্মকর্তারা বলছেন আরও অন্তত 15 দিন তারা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে চান তাদের এই মানবিক সেবা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে কঠোর লকডাউনের মাঝেও চালু রাখা হয়েছে চট্টগ্রাম বন্দর। রমজানের ভোগ্যপণ্যের পাশাপাশি চলছে মেগা প্রকল্পের যন্ত্রপাতি খালাসের কাজ। ব্যবসায়ীদের দাবি কন্টেইনার এবং জাহাজ জট এড়াতে বেসরকারি ডিপোগুলোকে আরও বেশি সক্রিয় করতে হবে। স্বাক্ষর চিবুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। আমদানিকৃত পণ্যবাহী কন্টেইনার একের পর এক ইয়ার্ডে সাজিয়ে রাখছে ক্রেনগুলো। ঢাকার আইসিডিতে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে কন্টেইনারবাহী ট্রেন। এর মাঝে চলছে লরিতে করে ইয়ার্ড থেকে কন্টেইনার ডিপোতে নেওয়ার তৎপরতাও। লকডাউনের মধ্যেও আমরা দেখছি যে ডেলিভারি আমাদের স্বাভাবিক। ৩,৫০০ থেকে ৪,০০০ টিউস কন্টেইনার আমাদের ডেলিভারি যাচ্ছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৮,০০০ টিউএস কন্টেইনার উঠানামা করেছে। পাশাপাশি গত দুদিনে ১০,০০০-এর বেশি কন্টেইনার ডেলিভারি দিয়েছে। তবে বন্দরের সাথে সাথে বেসরকারি ১৭টি আইসিডি সক্রিয় না হলে জাহাজ এবং কন্টেইনার জট সৃষ্টির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। বহির্নোঙরে অনেকগুলো জাহাজ ওয়েট করতেছে, যেহেতু ডিপোতে অনেকগুলা কন্টেইনার যদি এগুলো শিপ করা না হয় তাহলে জাহাজ জটের বিশাল একটা আশঙ্কা করছি। সরকারি এবং বেসরকারি অন্তত ২০টি সংস্থা সরাসরি জড়িত বন্দরের কর্মকাণ্ডের সাথে। এর মধ্যে শ্রমিক রয়েছে ৮ থেকে ১০,০০০। কর্মকর্তা কর্মচারী যারা ফিল্ড লেভেলে কাজ করে তাদের যাতায়াতে যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু আলটিমেট সেটার প্রভাব কিন্তু বন্দরের আমদানি রপ্তানির উপর পড়বে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে জাহাজ রয়েছে ৮৬টি। এর মধ্যে বহির্নোঙরে ৪৮টি এবং প্রধান জেটিতে 10টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে। একদিকে সর্বাত্মক লকডাউন, অন্যদিকে রমজান, আর এর মাঝে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সবগুলি ক্রেন। কারণ এই ক্রেন সচল থাকলেই গতিশীল থাকে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। হঠাৎ গ্যাসের তীব্র সংকটে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে সুতা ও কাপড় উৎপাদনের সক্ষমতা কমেছে শতকরা ৩০ থেকে ৪০%। প্রতিষ্ঠানের মালিকরা বলছেন রপ্তানিমুখী কারখানাগুলোতে গ্যাসের চাপ কমায় মেশিন বন্ধ রাখতে হচ্ছে দিনের বেশিরভাগ সময়। তাদের অভিযোগ, গ্যাসের চাপ কমে গেলেও সমাধানের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর এ বিষয়ে কোনো কথা বলতেও নারাজ তারা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ১৫০ এখানে শো করার কথা, এই মুহূর্তে প্রেসার শো করছে মাত্র 10 থেকে 11। এত লো প্রেসারে আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন মেশিনারি চালানো বা জেনারেটর চালানো কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব হয় না। দিনের শুরুতেই গ্যাস সংকটে প্রতিনিয়ত ব্যাহত করছে উৎপাদন কার্যক্রম। 15 PSI গ্যাসের চাপ থাকার কথা থাকলেও সম্প্রতি সেটি উঠানামা করছে 2 থেকে 8 ফলে গ্যাস নির্ভর স্পিনিং, টেক্সটাইল, সুতা কাপড় উৎপাদনকারী কারখানাগুলো পড়েছে চরম বিপর্যয়ের মুখে। সুতা কাপড় উৎপাদনকারী বহু কারখানায় গ্যাসের চাপ অতিমাত্রায় কম, ফলে দিনের বেশিরভাগ সময় প্রায় অর্ধেক উৎপাদন যন্ত্র বন্ধ রেখেই চালাতে হচ্ছে কারখানা। তাই সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগের দাবি তাদের। জোর দাবি জানাচ্ছি যে গ্যাসের কর্তৃপক্ষ ওনার জন্য আমাদের এই সমস্যার জন্য সমাধান করার ব্যবস্থা করেন এবং গ্যাসের যে প্রেশারটা, সেই প্রেশারটা যেন আমরা সঠিকভাবে পাই। ইনফ্রাস্ট্রাকচার আছে, মেশিনপত্র আছে, সবকিছুই আছে, বাট শুধুমাত্র গ্যাসের কারণে আমরা প্রোডাক্টিভিটি দিতে পারতেছি না। গ্যাসের চাপের বিষয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ। আমাদের মন্ত্রণালয় আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের খবর দেওয়া যাবে না। এমডি পারমিশন ছাড়া।
শিল্প পুলিশের দেয়া তথ্য মতে গাজীপুরে ৩,০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে সদর ও শ্রীপুরের বেশ কয়েকটি কারখানায় তীব্র গ্যাস সংকট রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সর্বাত্মক লকডাউনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সংক্রমণ মোকাবেলায় নতুন বিধিনিষেধ কর্তৃপক্ষ কতটুকু পালন করছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের মৌচাকে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজীব, রাবি, সরকারের যে সিদ্ধান্ত, তৃতীয় দিন চলছে আজকে কিন্তু সর্বাত্মক লকডাউনের, এবং এরই মধ্যে বলা হয়েছে যে শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা রাখার যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা, এবং এই এলাকায় কিন্তু প্রচুর শিল্প কারখানা রয়েছে। জানেন যে এই স্বাস্থ্যবিধি মাথায় রেখে এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এবং যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেই সব নির্দেশনা বাস্তবায়নে যেসব কারখানাগুলো রয়েছে সেসব কারখানায় আমরা সকাল থেকে অবস্থান করেছি, দেখেছি যে তারা 2 থেকে 3টি শিফটে তাদের শ্রমিকদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছেন এবং জীবাণুনাশক টানেল এবং হাত ধোয়া দূরত্ব মেনে এবং তারা তাদের কর্মস্থলে প্রবেশ করছেন। এবং ভেতরের পরিবেশটাও আমরা কিছুক্ষণ আগে গিয়েছি, একটি ফ্লোরে কাজ চলছে, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারটি রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি হচ্ছে মৌচাক এলাকার একটি কারখানা, সাদমা ফ্যাশন। এখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ 2টি শিফটে তাদের শ্রমিকরা প্রবেশ করছে। এখন দ্বিতীয় শিফটের শ্রমিকরা ঢুকছে। দেখছেন যে এই যে সামাজিক দূরত্ব এবং তারা হাত ধুয়ে তাদের কর্মস্থলে প্রবেশ করছেন এবং এক একজনকে তাপমাত্রা মেপে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং নিচে গোল বৃত্ত করা আছে, সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে তারা তাদের কর্মস্থলে প্রবেশ করছেন। এই যে তাদের প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আমি জানতে চেষ্টা করেছিলাম যে গণমাধ্যমের ক্যামেরা দেখার পরেই কি এরকম কিনা। তারা আমাদেরকে কয়েকজন শ্রমিক বলেছে যে না, প্রতিদিনই হচ্ছে এই ধরনের প্রসেস মেনটেন করেই তাদের কর্মস্থলে প্রবেশ করতে হয় এবং যখন বের হয় ঠিক তখনও তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এছাড়া যেসব শ্রমিকদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় কিংবা তাদের সন্দেহ হয় করোনা সংক্রান্ত কোনো বিষয়, তাহলে তাদেরকে আইসোলেশন কিংবা তাদের নিজস্ব যে আইসোলেশন ব্যবস্থা রয়েছে সেখানে তাদের রাখা হয়। এছাড়া শ্রমিকরা জানিয়েছেন যে সরকারের যে সিদ্ধান্ত, অর্থাৎ পরিবহন ব্যবস্থা, কারখানার নিজস্ব পরিবহন ব্যবস্থায় প্রতিজন শ্রমিককে আনা নেওয়ার কথা থাকলেও শ্রমিকদের অভিযোগ হচ্ছে যে কারখানার পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু গাড়ির যে ব্যবস্থা আনা নেওয়ার সেটি করা হয়নি। শুধুমাত্র এই কারখানা নয়, গাজীপুরের বেশিরভাগ কারখানায় কিন্তু এখন পর্যন্ত পরিবহনের ব্যবস্থাটি করা হয়নি। এছাড়া সামাজিক দূরত্ব, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মানা হচ্ছে বলে আমরা দেখছি। তবে শ্রমিকদের কাছে জানতে চেয়েছিলাম যে সরকারের যে সিদ্ধান্ত, এই সর্বাত্মক লকডাউনের মধ্যেও কারখানা খোলা রাখার বিষয়টি, শ্রমিকরা বিষয়টিকে কিভাবে নিয়েছেন। তো বেশিরভাগই শ্রমিকরা বলেছেন যে আমরা তারা গত যে লকডাউন কিংবা গত করোনার সময় কিন্তু তাদের মধ্যে খুব হতাশা গিয়েছে, কিন্তু এইবার হচ্ছে তারা চান কাজ করে তারপর তারা তাদের জীবিকা নির্বাহ করা ব্যাপারটি। আপনারা দেখছেন যে এই যে নিচে গোল বৃত্ত দেওয়া আছে, এই কারখানার গেট, এটা প্রধান ফটক, এই ফটক থেকে একেবারে বাহির পর্যন্ত এরকম গোল বৃত্ত করা আছে। এই বৃত্তে দাঁড়িয়ে তারা এক একজন ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরে প্রবেশ করার প্রথমে তাদের তাপমাত্রা মাপা, এরপর হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া, তারপর হচ্ছে জীবাণুনাশক যে চেম্বার আছে সেই জীবাণুনাশক চেম্বার দিয়ে তাদের কর্মস্থলে প্রবেশ করা। তো আমি এই সকল প্রক্রিয়া নিয়ে আমি কথা বলতে চাই এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে কিভাবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন এবং আপনারা এখানে কি ধরনের ব্যবস্থা রেখেছেন, আমরা যেটা বলছিলাম, এবং আপনারা কি প্রতিদিনই এই ব্যবস্থাটা রাখেন কিনা কিংবা কয় শিফটে আমাদের শ্রমিক ভেতরে আনা নেওয়া? অবশ্যই আমাদের এখন আমাদের যে করোনার যে প্রাদুর্ভাবটা এটা ঠেকানোর জন্য পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা শ্রমিক এবং কর্মচারীদেরকে ভিতরে ঢোকাচ্ছি। আমরা এখন যেখানে এক শিফট ছিল, আমরা এই ঘনত্বটা কমানোর জন্য 2 শিফটে লোক আনা নেওয়া করছি এবং প্রত্যেকেরই কারখানাতে প্রবেশের আগে সামাজিক দূরত্ব মেনটেন করে
আমাদের যে গোলবৃত্ত আছে 3 ফিট সেটা মেনটেন করে আমরা টেম্পারেচার যারা তাদের শারীরিক তাপমাত্রা মাপার পরে একে একে যে হাত ধৌত করার পরে জীবাণুনাশক যে চেম্বার আছে সেই চেম্বার দিয়ে ঢুকে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মস্থলে প্রবেশ করে। এবং এটা আমরা শুধু একদিনকার জন্য না, আমরা প্রতিদিনকাই এটা আমাদের অভ্যাস। শুধু তাই না, আমাদের কর্তৃপক্ষ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ব্যবস্থা পরিচালক স্যার একটা অতিরিক্ত একটা ইনস্ট্রাকশন আছে যে একটা সেফটি টিম আছে আমাদের এখানে, সেটা 100% এটা এখানে এটার কার্যকারিতা বিদ্যমান। এরা আমাদের টিম দ্বারা আমরা প্রত্যেক সময় মনিটরিং করে থাকি যাতে কোনো স্বাস্থ্যবিধির কোনো সমস্যা না হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই কারখানার কর্মকর্তারা বলছিলেন যে তাদের এই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রমিকদের তাদের নিজস্ব একটি কমিটিও রয়েছে, সেটি তারা দেখছেন। তো আমি এতক্ষণ বলছিলাম মৌচাক এলাকার এই যে সাদমা ফ্যাশন, সেই ফ্যাশনের ভেতর থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। রাব্বি, গাজীপুরের মৌচাক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। ভোরের সময় আরও থাকছে। ভোলায় তরমুজের বাম্পার ফলন হলেও লকডাউনের কারণে ভিড় নেই ব্যাপারীদের। লোকসানের আশঙ্কা চাষিদের, বিকল্প উপায় বিক্রির পরিকল্পনা কৃষি বিভাগের। কুষ্টিয়ার মধুপুরে প্রতি সপ্তাহেই বসে জেলার সবচেয়ে বড় কলার হাট। কুষ্টিয়া সহ এর আশপাশের কলা চাষিরা কলা বিক্রি করে এখানে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশের যে 5টি জেলার যে কলা, বিশেষ করে এই প্রান্তিক পর্যায়ে যে কৃষক যারা আছে, যারা কলা উৎপাদন করেছে, তারা কিন্তু যে কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার সীমান্ত সংলগ্ন মধুপুর হাটে কিন্তু সকাল থেকে এই কলা বেচা কিনা শুরু করেছে। এবং তারা কিন্তু বিভিন্ন দেশীয় পরিবহনে এবং বাইসাইকেল এবং ভ্যানে করে কিন্তু তারা এই কলাটা এই মধুপুর হাটে নিয়ে এসেছে। এবং আমি বিশেষ করে এই কুষ্টিয়া অঞ্চলে যারা কৃষক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত 1 বিঘা জমিতে কীটনাশক সার এবং কলার যে পোয়া, যেটাকে আমরা সাধারণত কড়ি বলি, সেই কড়ি দিয়ে মূলত 1 বিঘা জমিতে প্রায় 20,000 টাকা খরচ হয়। তবে রমজান উপলক্ষে কিন্তু এবার কিন্তু কলার খুবই ভালো দাম পেয়েছে কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা। তবে কৃষকেরা আরো দাবি জানান, যদি সরকারি সহায়তা যদি পাওয়া যায় এবং যদি সঠিক প্রশিক্ষণ পাওয়া যায়, তাহলে আসলে কুষ্টিয়ায় কিন্তু অনেক বেশি পরিমাণে কলা তারা উৎপাদন করতে পারবে। তো এবার কিন্তু কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা সবরি, মোহনভাগ এবং চাপা সবরি এবং সাগরে কলা এবং যেটাকে বাংলা কলা এবং কাঁঠালি কলার কিন্তু চাষ করেছে কিন্তু কুষ্টিয়া অঞ্চলের এই কৃষকেরা। তবে কৃষকেরা আরো দাবি করে, যদি সরকারি সহযোগিতা যদি সঠিকভাবে পেয়ে থাকে, তাহলে আসলে তারা আরো অধিক উৎপাদন কিন্তু করতে পারবে। তবে আমি এখানে যারা পাইকারি কলা ব্যবসায়ী যারা আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার কলা কিন্তু বাংলাদেশের কিন্তু 30টি জেলায় কিন্তু এখান থেকে কলার চাহিদা মিটিয়ে থাকে। এবং তারা কিন্তু ট্রাক যোগে কিন্তু এখান থেকে কলা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। বিশেষ করে খুলনা বিভাগের যে জেলাগুলো আছে এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তারা এই কুষ্টিয়া অঞ্চল থেকে কলা, বিশেষ করে সবজি কলাটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই কুষ্টিয়া অঞ্চলের মানুষ সহ আশেপাশে প্রায় 30টি জেলার মানুষের কিন্তু সবজি কলার উপরে একটি চাহিদা রয়েছে। তবে কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে চলতি মৌসুমে কিন্তু কুষ্টিয়া সহ কুষ্টিয়া আশেপাশের জেলায় আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু কুষ্টিয়ায় এবার ব্যাপক পরিমাণ কলা উৎপাদন হয়েছে। তবে কুষ্টিয়া কিন্তু চলতি মৌসুমে শুধু কুষ্টিয়া জেলাতে 6টি উপজেলায় কিন্তু প্রায় 5,500 হেক্টর জমিতে কিন্তু কৃষক এবার কলা চাষ করেছে। তবে কলার কৃষকরা আরো আমাদেরকে জানিয়েছেন এবং বিশেষ করে পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে সবজি কলাটির প্রকার ভেদে কিন্তু আজকের এই হাটে 200 টাকা থেকে কিন্তু 800 টাকা কাঠি কিন্তু বিক্রি হয়েছে শুধুমাত্র কুষ্টিয়ার এই হাট থেকে। তবে এই হাট থেকে কিন্তু পাইকারি এবং ফড়িয়া ব্যবসায়ী যারা সাথে আমি কথা বলেছি, আসলে ফড়িয়া ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন যে রোজা উপলক্ষে কিন্তু বিশেষ করে সবজি কলাটার চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই সবজি জাতের কলাটি কিন্তু খুবই দাম বৃদ্ধি পেয়েছে। এবং আসলে গত হাটের থেকে কিন্তু প্রতি কাঠিতে প্রায় 1 থেকে 150 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকেরা কিন্তু আজকের হাটে কলা বিক্রি করে তারা স্বস্তি প্রকাশ করেছে, কারণ এবার কিন্তু কলা
বিক্রি করে কৃষকেরা আসলে তাদের যে ন্যায্য মূল্য সেটি কিন্তু পেয়েছে। তবে কৃষকরা আরো আমাদেরকে বলেন যে প্রতি বিঘা জমিতে কিন্তু তারা 20,000 টাকা খরচ করলেও কিন্তু তারা এবার কলা বিক্রি করে 35,000 টাকা কিন্তু তারা এবার কিন্তু তারা লাভ করেছে এবং প্রতি বিঘা জমিতে তারা 15,000 টাকা করে কিন্তু পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঁধি, এই কাঁধিটা কিন্তু কাঁঠালি কলা বলে আমাদের অঞ্চলে বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলে পরিচিত থাকে, সারা বাংলাদেশের চাপা সবজি বলে পরিচিত। এই কলাটি কিন্তু চাহিদা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু রয়েছে। তো কুষ্টিয়ার যে ইজারাদার আছে মধুপুর হাটে, তার সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই হাটের থেকেই কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কলা বিক্রি হয়ে থাকে। তো কুষ্টিয়ার মধুপুরের কলার হাট থেকে কলার বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বাগেরহাটের ফকিরহাটে ভোর থেকে জমে উঠেছে গলদা চিংড়ি পোনার বেচা কেনা। গত বছরের চেয়ে এবারও দাম বেড়েছে পোনার। চলমান লকডাউনে প্রভাব ফেলেছে পোনার বেচা কেনায়। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী আলী আকবর টুটুলের কাছে। টুটুল, রাব্বি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা চিংড়ি পোনার আড়ত এলাকা থেকে। আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বৃহত্তম এবং গলদা চিংড়ির উৎপাদন কেন্দ্র কিন্তু এই বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা এলাকা এবং ফকিরহাটের উপজেলা ব্যাপী, এবং এখানে ভোর থেকেই কিন্তু গলদা চিংড়ির পোনা এখানে বেচা বিক্রি চলে। আমরা জানি যে এই করোনার পরিস্থিতির কারণে এবং লকডাউনের কারণে কিন্তু এই চিংড়ির পোনার দাম কিছুটা কমে গিয়েছে, বেড়ে গিয়েছে। কারণ এখানে গত বছর এই দিনে এই চিংড়ির এবং গলদা রেনুর পোনা কিন্তু দাম ছিল 1800 থেকে 2000 টাকা করে, আর সেখানে কিন্তু এই পোনা এখন বিক্রি হচ্ছে 3000 টাকা পর্যন্ত এবং 1000 কোটি। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি যে ভোর থেকেই যে বিভিন্ন চাষিরা কিন্তু এই আড়তে এসে এবং এই পোনা ক্রয় করে এখান থেকে নিয়ে যান, যার যার ঘেরে কিন্তু এখানে তারা কিন্তু চাষের জন্য এখানে চাষ শুরু করেন। আরেকটা বিষয় হলো যে এই চিংড়ির পোনা গলদা চিংড়ির পোনা যেটা এখানে পাওয়া যায় এবং এইখান থেকেই কিন্তু সবচেয়ে উৎপাদিত, এবং এই গলদা চিংড়ির কিন্তু একটা কদর রয়েছে সারা বিশ্বের বাজারে। আর এখানে কিন্তু গত বছর লকডাউনের কারণে কিন্তু চিংড়ির পোনার দাম কিন্তু অনেকটা কমে গিয়েছিল এবং চিংড়ি মাছের দামও অনেকটা কমিয়ে গিয়েছিল। কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু এবার নানা সংকট রয়েছে। এখানে চাষিরা যেমনটা জানিয়েছেন এবং ব্যবসায়ীরা যেমন জানিয়েছেন যে গত বছরের এই পোনা কিন্তু এবং কুয়াকাটা, বরগুনা, ভোলা এবং নোয়াখালী এলাকা থেকে যে পরিবহন যোগে যে পোনাটা এখানে নিয়ে আসা হয়, নানান বাধার সম্মুখীন তাদের হতে হয়। এই বাধার কারণে কিন্তু পোনার দাম অনেকটা বেশি, এবং বাগেরহাটে কিন্তু চিংড়ির একটা সবচেয়ে বড় বাজার কিন্তু বাগেরহাটে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু নদীর পোনাটার চাহিদা বেশি রয়েছে এবং আপনার হ্যাচারি পোনার চাহিদা একটু কম রয়েছে গলদা চিংড়ির ক্ষেত্রে। আর এই গলদা চিংড়ির পোনার কিন্তু অনেকটাই কিন্তু এখানে অনেক হ্যাচারি কিন্তু মানসম্পন্ন পোনা উৎপাদন করেন না। সেক্ষেত্রে কিন্তু এখানে এই চাহিদার এই বেশি থাকার কারণে এই চিংড়ি চাষিরা কিন্তু অনেক সময় এই গলদা চিংড়ির হ্যাচারির পোনার কারণে অনেকটা মার খেয়ে যান বলে তারা অভিযোগ করেছেন। তাদের দাবি যে নদীর পোনা সংরক্ষণ করলে এবং এই চিংড়ির বাজার কিন্তু আরও ঊর্ধ্বমুখী হবে এবং এখানে উৎপাদন বেড়ে যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত 19 সাল থেকে এবং কয়েকবার বুলবুল এবং আয়লা এবং এই যে আপনার আবহাওয়াজনিত কারণে চিংড়ির কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে। তারপরেও কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টার জন্য কিন্তু তারা কিন্তু আবারও এই চিংড়ি চাষে লিপ্ত রয়েছেন এবং তারা কিন্তু তাদের একটাই পেশা, এই অঞ্চলে কিন্তু গলদা এবং বাগদা চিংড়ির চাষ হয়। তবে সবচেয়ে বেশি কিন্তু এই ফকিরহাট এবং মোল্লারহাট এবং চিতলমারি এলাকায় কিন্তু গলদার পোনা এখানে এই বাজার থেকে সংগ্রহ করে কিন্তু তারা এখানে দিয়ে যান। আমরা জানি যে আপনাকে আর একটু বলে রাখি যে এই গলদা চিংড়ির পোনার ক্ষেত্রে কিন্তু বাগেরহাটে আমরা জানি কিছুদিন আগে এই অঞ্চলে কিন্তু 14টা হ্যাচারি রয়েছিল বাগদা চিংড়ির পোনার ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু মাত্র একটা হ্যাচারিও কিন্তু উৎপাদনে যেতে পারেনি। চিংড়ি গবেষণা কেন্দ্রও কিন্তু তারা অনেক চেষ্টা করে, আসলে তারা সেভাবে পোনা উৎপাদন করতে পারেননি। আমরা এই কারণে কিন্তু এই অঞ্চলে চিংড়ি চাষিরা নানানভাবে বাধার সম্মুখীন হচ্ছেন এবং পোনার
সংকট রয়েছে। এই পোনা সংকট কাটিয়ে উঠতে পারলে এবং প্রয়োজনীয় সময় মতো যদি পোনা তারা এবং ঘেরে ছাড়তে পারে তাহলে কিন্তু চিংড়ির উৎপাদন বেড়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা এই অঞ্চলের চাষিদের। আমরা এখানে কথা বলেছি ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিদের, তাদের একটাই দাবি যে সময় মতন পোনা যাতে পৌঁছে যায় এবং এই লকডাউনের কারণে যাতে বাজারজাত করতে পারে এবং তারা সঠিক সময়ে সঠিক পথে কিন্তু যদি এই সময় এই পোনাটা বাজারে নিয়ে আসতে পারে এবং এখান থেকে সরাসরি কিন্তু এই পোনা এখান থেকে আড়ত থেকে কিন্তু ঘেরে নিয়ে তারা ছাড়তে পারেন তাহলে কিন্তু তাদের এই লাভবান হবেন এবং চিংড়ির উৎপাদনও বেড়ে যাবে। আর এই অঞ্চলের এবং সবচেয়ে গলধার যে বাজারটা রয়েছেন সেটা কিন্তু এই আমি যেখানে আছি সেখানে কিন্তু ফলতিতা বাজার, কারণ এখান থেকে প্রতি বছর কিন্তু কোটি কোটি টাকা এবং এখান থেকে পুনঃ চিংড়ি মাছ উৎপাদন করে এই গলদার চিংড়ির থেকে। আমার কাছে ছিল ফকিরহাটের ফলতিতা চিংড়ির পোনা আড়ত এলাকা থেকে সর্বশেষ রাব্বি। বাগেরহাট থেকে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী আলী আকবর চচুর। ভোলায় এ মৌসুমে তরমুজের বাম্পার ফলনের পরও শেষ মুহূর্তে লকডাউনের কারণে হতাশ কৃষক ও ব্যাপারীরা। মৌসুমের শুরুতে তরমুজ খেতে ঢাকা চট্টগ্রামের ব্যাপারীদের উপচে পড়া ভিড় থাকলেও এখন নেই একেবারেই। ফলে শেষ মুহূর্তে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা চাষিদের। তবে কঠোর লকডাউন অব্যাহত থাকলে বিকল্প উপায়ে তরমুজ বিক্রির পরিকল্পনার কথা জানায় কৃষি বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। চরফ্যাশনে নজরুলনগরের কৃষক জেবুল হক খেতে তরমুজ কেটে সারি সারি স্তূপ করে রেখেছেন ক্রেতার অপেক্ষায়। ফলন পাকার আগে ব্যাপারীরা অগ্রিম দাম দর করলেও সর্বাত্মক লকডাউন শুরু হয়, ক্রেতা পাচ্ছেন না। ভেলোমিয়ার টুমচরের চাষি বাছেদ প্রথম মৌসুমে 12 গন্ডা জমির তরমুজ বিক্রি করে লাভবান হন। এখন ক্রেতা না থাকায় বাকি 15 গন্ডা জমির তরমুজ নিয়ে লোকসান আতঙ্কে আছেন। জেবুল হক আর বাছাদের মতো কয়েকশো চাষি শেষ মৌসুমের তরমুজ নিয়ে চরম বিপাকে কৃষক। এখন আমার 15 গন্ডা জমিন লাগতো, আগের বাজার থাকলে 2.5 লক্ষ টাকা, অন এই তরমুজ আমার মাত্র 1.5 লক্ষ টাকা। লকডাউনের আগে ব্যাপারী যাইতো, এখন আর ব্যাপারী পত্র নাই, আমাকে মাল বেচা কিনি হয় না। মাল বেচতে পারতেছি না, মাল তো খেতে ফিরে রয়েছে, বেচতে পারি না। আগে যে মালটা বেচা কিনি হয়তো 12,100, এই মালটা 6,000 টাকা। এদিকে লকডাউনের কারণে বেচাকেনা সীমিত হয়, মোকামের চাহিদা কমায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি ব্যাপারীদের। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকের ক্ষতি এড়াতে লকডাউন দীর্ঘ হলে বিকল্প উপায়ে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। কঠিন কোনো লকডাউন যদি আসে সেক্ষেত্রে হয়তো বা কৃষকরা এই বিষয়টা নিয়ে চিন্তা আশঙ্কা থাকতে পারে। বিভিন্ন ধরনের মানুষ যারা ক্রয় করে তরমুজ অন্যান্য সামগ্রী, তাতে তো বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। নির্দিষ্ট জায়গায় সরবরাহ করতে আমরা সচেষ্ট থাকবো এবং এই ক্ষেত্রে আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করব। জেলায় এবছর 5,500 হেক্টর জমিতে প্রায় 3.5 লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, ভোলা। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি বাজারে ভোর থেকেই কৃষকরা মাঠের তাজা সবজি বিক্রির জন্য নিয়ে আসেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। আর রাব্বি, আপনাকে জানিয়ে রাখি যে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি এই যে বাজার, এই বাজারে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে সকাল 6টার পরে চলে আসেন এবং 9টা পর্যন্ত এখানে এই বাজারটা চলে। এবং এই বাজারে যে সবজি ওঠে এই সবজি কিন্তু যশোর শহর এবং আশপাশের শহরতলির যে মানুষের চাহিদা, সেই চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। রাব্বি, আপনাকে জানিয়ে রাখি যে আমাদের যশোরে কিন্তু প্রায় 17,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়। এর ভিতরে রয়েছে কলা, বেগুন, পটল, ঢেঁড়স, লাউ, বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি। আজকে বাজারে আমরা এসে দেখেছি যে সবজির যোগান একটু তুলনামূলকভাবে কম, যে কারণে সবজির দামও একটু বেশি। কলা বিক্রি হচ্ছে 18 থেকে 23 টাকার ভিতরে, বেগুন 70 থেকে 80 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, ঢেঁড়স 40 থেকে 45 টাকা কেজি, লাউ 20 থেকে 35 টাকা কেজি, বরবটি 40 টাকা কেজি, সিম হচ্ছে 40 টাকা কেজি, এটি গ্রীষ্মকালীন সিম। কুমড়া 10 থেকে 15 টাকা কেজি, কুশি 35 থেকে 40 টাকা কেজি, ঝিঙে 40 টাকা কেজি, পেঁপে 20 থেকে 30 টাকা, টমেটো 30 থেকে 40 টাকা, ধনেপাতা 40 টাকা, লেবু হাজার বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, উস্তের কেজি 70 টাকা, কচুরলতি 50 টাকা, ডাঁটা শাক 12 টাকা, পুঁই শাক 13 থেকে 15 টাকা। এছাড়া কিন্তু এখানে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পেঁয়াজ, রসুন, আলু সহ অন্যান্য যে জিনিস মানুষের প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয়, সে সব জিনিসই হাটে বিক্রি হয়। এবং এই হাটের থেকেই সকালে
শহরের বাজারের যে বিক্রেতারা তারা সবজি সংগ্রহ করেন এবং এই সবজি নিয়ে যে তারা শহরে বিক্রি করেন। আমরা কথা বলেছি কৃষকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্রীষ্মকালীন সবজির উৎপাদনটা একটু কম হয়। তাছাড়া এবার বসন্তকালেও প্রচণ্ড তাপদাহ ছিল এবং এখনও তো প্রচণ্ড তাপদাহ বিরাজ করতেছে। এই তাপদাহের কারণে সবজির উৎপাদন কম, যে কারণে চাহিদার তুলনায় যোগান কম থাকায় আসলে সবজির দাম অনেক বেশি। আমরা কথা বলেছি যারা ক্রেতা, মূলত যারা শহরে সবজি বিক্রি করেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূল্যে তারা সবজি কিনছেন আসলে এই মূল্যে বিক্রি করা খুব কঠিন ব্যাপার। বিশেষ করে রোজার মাস চলতেছে, রোজার মাসে তারপরে লকডাউন চলতেছে। এই লকডাউনের ভিতরে মানুষের যাতায়াত কম, বাজারে লোকজন কম আসছে এবং বেশি মূল্যে সবজি কিনে নিয়ে যেও যখন এই মূল্যগুলো তারা এর থেকে 5-10 টাকা কেজিতে লাভ রেখে যখন মূল্য হাঁকাচ্ছেন, তখন আসলে মানুষ এই সবজিগুলো এত দামে কিনতে যাচ্ছে না। আগে যেখানে মানুষ প্যাকেট ভরে ভরে বাজার করতেন, সেখানে এখন তারা খুব অল্প পরিমাণে সবজি ক্রয় করতেছেন। আসলে মানুষের সবজির যে দাম, সেই দাম মানুষের যে আর্থিক সক্ষমতা তার থেকে অনেক বেশি এবং এই দামে আসলে সবজি ক্রয় করা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। এবং আমরা বিক্রেতারা আরও জানিয়েছেন যে লকডাউনের কারণে বাজারে যে স্বল্প সংখ্যক লোক আসছে, আসলে সব সবজি তারা অনেক সময় বিক্রিও করতে পারছেন না। রাব্বি এই হচ্ছে সার্বিক বাজারের চিত্র। এই বাজারটা 9টা পর্যন্ত চলবে এখানে এবং এখানে প্রায় এখন যে পরিমাণ বাজারে আছে তাতে ক্রেতা বিক্রেতা মিলিয়ে প্রায় 2 থেকে 3 হাজার লোক এই বাজারের সমাগম ঘটেছে এবং প্রত্যেকেই কিন্তু যাচাই বাছাই করে কিন্তু তারা এই সবজি ক্রয় করছেন এবং এই সবজি তারা বিভিন্ন যানবাহনে নিয়ে শহরে চলে যাবেন এবং শহরে যেই এই সবজি বিক্রি করবেন। রাব্বি এখন প্রায় 7টা বাজে, এখনও কিন্তু প্রচুর লোক আছে এবং বিক্রেতারা যেটা জানিয়েছেন যে 9টা পর্যন্ত এরকম ভিড় থাকবে এই বাজারে এবং এই বাজার থেকে প্রচুর পরিমাণ সবজি আজকে শহরে যাবে বা শহরতলিতে যাবে। আর রাব্বি, এই ছিল আমার কাছে সর্বশেষ। লাখ লাখ টাকা খরচ করে জেলেরা সাগরে গেলেও তাদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। খালি ট্রলার নিয়েও ফিরছেন অনেকেই। জেলেদের দাবি, গত কয়েক মাস ধরে সাগরে মাছের আকাল চলছে। ব্যবসায়ীরা বলছেন মাছ সংকটে বাড়তি দামের পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর তীরে ট্রলার ফিরছে মাছ নিয়ে, তবে পরিমাণ একেবারেই কম। আবার অনেক জেলে ফিরেছেন খালি ট্রলার নিয়ে। জেলেরা বলছেন সাগরে মাছের আকাল চলছে, জাল ফেললেও মিলছে না মাছের দেখা। ফলে ট্রলারে খাবার শেষ হয়ে যাওয়ায় সামান্য মাছ নিয়ে ফিরতে বাধ্য হচ্ছেন ঘাটে। মাছের অবস্থা খুবই খারাপ, এবছরের তুলনা একদম মাছ নেই। দাম বাড়তি, এখন রমজান মাসে মনে করেন মাছ কম সাগরে। আমাদের এখানে মাছ নাই, আমাদের ব্যবসা নাই, আর লকডাউন দিছে সরকারে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সবসময় ভরা থাকে সামুদ্রিক মাছে, কিন্তু এখন অবতরণ কেন্দ্রে মাছের আকাল। ফলে মাছের দাম বাড়তি, যে কারণে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি মৎস্য ব্যবসায়ীদের। অন্য বছর তোমার এবছর মাছ কম। 1 লাখ টাকা খরচ করতে ভাই, মাছ পাই 2 লাখ টাকা, 10-20 হাজার টাকা 30 হাজার টাকা এরকম বিক্রি করতেছে। মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং কর্মকর্তা জানালেন, রাজস্ব আদায় কম হবার পাশাপাশি সাগরে মাছের আকাল চলায় জেলেদের মাছ শিকারে পাঠাচ্ছেন না অনেক ট্রলার মালিক। আমাদের প্রায় অর্ধেকের রাজস্ব আয়ও কমে গেছে, মাছের অবতরণও পরিমাণ কমে গেছে। গেল বছর কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফেব্রুয়ারি, মার্চ ও 14 এপ্রিল পর্যন্ত অবতরণ হয়েছিল প্রায় 2700 মেট্রিক টন সামুদ্রিক মাছ, কিন্তু এবছর অবতরণ হয়েছে 1600 মেট্রিক টন মাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লকডাউনের মধ্যেও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরিতে পার হওয়ার জন্য অপেক্ষায় যানবাহন ও যাত্রীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ। রাব্বি, এটা তো পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের কথা যদি এই মুহূর্তে বলি, আজকে কিন্তু তৃতীয় দিনটা আসলে কঠিন বা কঠোর লকডাউনের।
সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু জড়ো হয়েছে 6টার পর থেকে কিন্তু মানুষের এখানে আনাগোনা রয়েছে। যদি ঘাট এলাকার কথা বলি, ঘাট এলাকায় কিন্তু এখন 2 শতাধিক মানুষ কিন্তু আসলে এখানে রয়েছে। সেই ক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু মাস্কই নাই, মানে স্বাস্থ্যবিধির কোনো বালাই এখানে নাই। তারপরে আমি যদি আপনাকে বলি কঠোর লকডাউন কিন্তু এখন পাটুরিয়া ঘাটে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ফেরিতে রাত্রে সবগুলো ফেরি চলাচল করেছে, 6টার পর থেকে সবগুলো ফেরি কিন্তু আবার নঙ্গর করে রাখা হয়েছে। এখন কিন্তু 3টি ফেরি 6টার পর থেকে চালাবে বলে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। সেই ক্ষেত্রে আসলে রাতের দিক দিয়ে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বড় যে যানবাহনগুলো আছে, ট্রাক, এই ধরনের যানবাহনগুলোকে 600 পার করা হয়েছে, 6 শতাধিক। এবং কিছু ছোট যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ প্রাইভেট কার, ছোট কার, অ্যাম্বুলেন্স, এই ধরনের যানবাহনকে 3 শতাধিক কিন্তু ঘাট এলাকাতে পার হয়েছে রাতের দিকে 6টা পর্যন্ত। সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি তো যে মোটর, অনেকেই আমি জিজ্ঞেস করছিলাম ঘাট কর্তৃপক্ষের সাথে, আসলে এই যে মোটর বাইক পার হয়েছে রাতের দিকে, বা জিপ পার হয়েছে, মাইক্রো পার হয়েছে, এটা কিভাবে সম্ভব এই কঠোর লকডাউনের ভিতরে? তারা বলছেন যারা আসলে অনলাইনে পারমিট নিয়ে এসেছে তারাই কিন্তু পার হয়েছে। আর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেহেতু মহাসড়কে দফায় দফায় বা বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে পুলিশের, সেই ক্ষেত্রে এটা আসলে কীভাবে এই লোকগুলো ঘাট এলাকায় আসে? তো সেই ক্ষেত্রে ঘাট এলাকায় যেসব লোক এসেছে এই মুহূর্তে যদি আমি বলি, এই মুহূর্তে আসলে 6টার পর থেকে কোনো ফেরি কর্তৃপক্ষ চালাচ্ছে না। একটি রজনীগন্ধা নামের একটি ফেরি কিন্তু লোড নিয়েছে, লোড নেওয়ার পরে মানুষও যখন উপচে পড়ে সেখানে উঠতে গিয়েছে, সেখানে উঠতে যাওয়ার পরেই কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে নামিয়ে দিয়েছে। এখন মানুষ কিন্তু এখানে আসলে ঘোরাফেরা করছে। এই যে মানুষগুলো, তা এখানেতে সংক্রমণের যে একটা বিষয় তা কিন্তু বিদ্যমান। তবে সকাল ভোর 6টার থেকে এ পর্যন্ত জেলা যে প্রশাসক বা জেলার যে পুলিশ কর্মকর্তা বিশেষ যে নজরদারি, তা কিন্তু এই ঘাট এলাকাতে আমি দেখছি না। তবে সব কিছু মিলিয়ে যদি আপনাকে বলি যে ঘাট এলাকায় এখন যেটা একটা অভয়াশ্রম, এই যে এই ভাইরাস সংক্রমণের, তা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আমার যদি পিছন দিকে একটু দেখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আসলে দেখেন লোকের কিন্তু একদম লোকালয়, মানে কি বলবো, এই 3 নম্বর ঘাটে কিন্তু সবাই জড়ো হয়েছে। তাদের যে পার করবে এরকমও করছে না, আবার যে তারা যে সংক্রমণটা যে এড়ানোর জন্য তারা তো কিছুই করছে না। অর্থাৎ নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবে। আমি যখন এখানে দাঁড়াইছি এখন কিন্তু একলা দাঁড়িয়েছিলাম, কিন্তু সবাই কিন্তু হুমড়ি খেয়ে এখানে এসে পড়েছে, মানে টেলিভিশনের স্ক্রিনে দেখানোর জন্য যে বিষয়গুলো দাঁড়িয়েছে। আসলে এটা নিয়ন্ত্রণের জন্য যারা কাজ করার কথা ঘাট এলাকাতে, তাদের কিন্তু দেখা যাচ্ছে না। তা আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট 16টি ফেরি রয়েছে। ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, 6টার পর থেকে আজকে দিনের বেলায় আসলে 3টি ছোট ফেরি কিন্তু চলাচল কথা রয়েছে। আর পাটুরিয়া দৌলতদিয়া নোটে এবং আরিচা কাজিরহাট নোটে মোট আসলে 20টি ফেরি রয়েছে। এই 20টি ফেরি রয়েছে, তার মধ্যে 3টি ফেরি চালানোর কথা রয়েছে ঘাট কর্তৃপক্ষের। এই ছিল আমার কাছে রাব্বি পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার ফুসফুসে হালকা সংক্রমণ, সিটি স্ক্যানের ফল হাতে পেয়ে জানালেন চিকিৎসক, বাসাতেই রাখা হবে পর্যবেক্ষণে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি অত্যন্ত মিনিমাম। মাঝরাতেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন করোনা রোগীরা। লকডাউনে ঢিলেঢালা ভাব চললে কমবে না সংক্রমণ ও মৃত্যু, সুফল পেতে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মানার তাগিদ। বললেই লকডাউন বললেই বাসায় থেকে যাবে না, এটা একটা প্রশাসনিক উদ্যোগ নিয়ে এটাকে এনফোর্স করতে হবে। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের 5 দেশে যেতে কাল থেকে বিশেষ ফ্লাইট শুরু। প্রতি সপ্তাহে 100 থেকে 120টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।